বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুলতান মাহমুদের ভারত অভিযান। এই বিষয়টি যারা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়াশোনা করছো, সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই টপিকসটা ভারতীয় মুসলমানদের ইতিহাস 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোর্স কোড হচ্ছে 21-16-01। এই কোর্সটার অন্তর্ভুক্ত। তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ধৈর্য সহকারে আমার কোর্সটা বোঝার চেষ্টা করবে। এবং আমি স্লাইড সহকারে এই কোর্সটা উপস্থাপনা করেছি, লেকচারটা উপস্থাপনা করেছি। তোমরা আমি স্লাইডে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়গুলো তুলে ধরেছি, তার সাথে সাথে আমি আমার লেকচারে বিস্তারিত বলার চেষ্টা করব। এই কোর্সটি আলোচনা করতে গেলে, অর্থাৎ আমরা এই কোর্সটি সম্পর্কে ধারণা পেতে চাইলে আমাদের যে পুস্তক সমূহ দরকার হবে সেগুলো আমি এখানে উপস্থাপনা করেছি। 7টি বইয়ের নাম দেওয়া আছে। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছো তারা যদি পারো এই সকল বইগুলো সংগ্রহ রাখার চেষ্টা করবে। তো এখানে দেখা যাচ্ছে যে ভারতে মুসলিম রাজত্বের ইতিহাস, ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসন, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া, মেডিয়েভাল ইন্ডিয়া আন্ডার মোহাম্মদান রুল, সুলতান মাহমুদ অফ গজনি এবং এ কম্প্রিহেন্সিভ হিস্ট্রি অফ ইন্ডিয়া। এবং 7 নম্বরে যে গ্রন্থটি আছে, লাইফ অ্যান্ড টাইমস অফ সুলতান মাহমুদ অফ গজনি। আমি এখানে যে আহ, তোমরা দেখতে পাচ্ছ সুলতান মাহমুদের ছবিটি সংযুক্ত করেছি। তার সময়টা, তার জন্মগ্রহণ ছিল 2রা নভেম্বর 971 খ্রিস্টাব্দ থেকে 30শে এপ্রিল 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে সুলতান মাহমুদ ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন 997 খ্রিস্টাব্দ থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো সুলতান মাহমুদ সম্পর্কে জানতে গেলে আমাদের তার জন্মস্থান সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতান মাহমুদ জন্মগ্রহণ করেন বর্তমান আফগানিস্তানের একটি স্থান, যেটা গজনি নামে পরিচিত। এই জায়গায় তার জন্মগ্রহণ এবং তার পূর্বপুরুষ সম্পর্কে আমরা একটু সংক্ষেপে আলোচনা করে আসছি। যেমন তার পূর্বপুরুষ ছিল আলপ্তগিন, এবং এই আলপ্তগিন সম্পর্কে আমি বিভিন্ন তথ্য দিয়েছি। আলপ্তগিন প্রথম জীবনে একজন ক্রীতদাস ছিলেন এবং নিজের প্রতিভা বলে এবং কর্মদক্ষতার ফলে তুর্কি মুসলিম পারস্যের সামানিদ বংশের অধীনে খোরাসানের প্রাদেশিক শাসনকর্তা পদে নিযুক্ত ছিলেন। আলপ্তগিন আলপ্তগিন তুর্কি মুসলিম পারস্যের সামানিদ বংশের অধীনে তিনি প্রাদেশিক শাসনকর্তা। এবং তারপরে আমরা দেখি আলপ্তগিনের পরে এই আলপ্তগিন পরবর্তীতে আফগানিস্তানের সুলাইমান পার্বত্য অঞ্চলের, যেটা সুলাইমান পার্বত্য অঞ্চলের নিকটবর্তী একটা জায়গা গজনিতে 10ম শতাব্দীর কাছাকাছি সময় স্বাধীন গজনি রাজ্যের সূচনা করেন। এবং আলপ্তগিনের জামাই সুবুক্তগিন, আলপ্তগিনের মৃত্যুর পরে সুবুক্তগিন 9 এপ্রিল 977 খ্রিস্টাব্দে গজনির সিংহাসনে আরোহণ করেন। এবং গজনির সিংহাসনে দীর্ঘকাল ক্ষমতায় ছিলেন সবুক্তগিন, যিনি সুলতান মাহমুদের পিতা। এই সবুক্তগিন 997 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার পুত্র সুলতান মাহমুদ গজনির সিংহাসনে আরোহণ করেন। এখন আমি সুলতান মাহমুদ সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাচ্ছি। সুলতান মাহমুদের প্রাথমিক যুগ যদি আমরা বলি, তার জন্মস্থান, তার জন্ম সম্পর্কে, মধ্যযুগে যে সকল ব্যক্তি ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, তার মধ্যে হচ্ছে সুলতান মাহমুদ অন্যতম। তিনি 971 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমি ইতিমধ্যে বলেছি, সুবুক্তগিন, এবং মাতা ছিল গজনির নিকটবর্তী একটা জায়গা
জাবুলিয়ত তার আমিরের কন্যা ছিল এবং বাল্যকাল হতে অসীম সাহসের অধিকারী ছিলেন এই সুবুক্তকিন। এবং তিনি তলোয়ার পরিচালনার এবং ব্যবহারে অত্যন্ত সুদক্ষ ছিলেন। তিনি যে ভবিষ্যতে একজন প্রথিতযশা বীর যোদ্ধা হবেন সেটা তার ছোট কালে তার কর্মদক্ষতার মাধ্যমে সেটা বোঝা সম্ভব হয়েছে। এরপরে যদি আমরা সুলতান মাহমুদের শিক্ষা দীক্ষা নিয়ে যদি আলোচনা করি, সেটা আমরা দেখব। সুলতান মাহমুদ শৈশবে প্রাথমিক শিক্ষা লাভ করার পরে ইসলামী আইনশাস্ত্র অর্থাৎ ফিকহ শাস্ত্র এবং কোরআন হাদিস সম্পর্কে তিনি কোরআন হাদিস নিয়ে তিনি লেখাপড়া করেন এবং তিনি কোরআনে হাফেজ ছিলেন। ফিকহ শাস্ত্রের উপর তিনি পরবর্তীতে একটি গ্রন্থ রচনা করেছিলেন। কাব্য চর্চার প্রতি তার ছিল বিরাট ঝোঁক এবং তীর চালানোর প্রতিও ছোটবেলা থেকেই তিনি অত্যন্ত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সুলতান মাহমুদ ছোটবেলা থেকেই বিদ্যুৎসাহী ছিলেন। তিনি সুলতান মাহমুদ ছোটবেলা থেকেই লেখাপড়ার প্রতি অর্থাৎ জ্ঞান চর্চার প্রতি তার অসাধারণ একটা ঝোঁক ছিল। সেটা আমরা দেখতে পাচ্ছি জ্ঞান চর্চার প্রতি তার ঝোঁক ছিল। সুলতান মাহমুদ একজন বিদ্যা উৎসাহী শাসক ছিলেন। তিনি আকুণ্ঠ তার রাজ দরবারে যে সকল রাজ দরবারে বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন শাস্ত্রের পাণ্ডিত্য ছিল তাদেরকে তিনি তার দরবারে আশ্রয় দিতেন। যেমন সাহিত্যিক, শিল্পী, দার্শনিক, বিজ্ঞানী, ঐতিহাসিক, স্থপতিদের তিনি তার দরবারে নিয়ে আসতেন। বলা হয়ে থাকে যে সুলতান মাহমুদের দরবারে প্রায় 400 কবি সাহিত্যিকদের সমাবেশ ঘটেছিল এবং তারা নিয়মিত তার দরবারে সাহিত্য চর্চায় নিয়োজিত ছিল। অমর কবি আমরা ফেরদাউসের নাম জানি, যিনি যিনি সুলতান মাহমুদের রাজ দরবারে আমন্ত্রিত হয়েছিলেন এবং তিনি শাহনামা নামে গ্রন্থ মহাকাব্য রচনা করেছিলেন, এটা আমরা সবাই জানি। তো দেখা যাচ্ছে যে সুলতান মাহমুদ ছোটবেলা থেকেই বিদ্যোৎসাহী ছিলেন এবং এবং তার একটা নিজস্ব পাঠাগারও ছিল। সেই পাঠাগারের সজ্জিতকরণের লক্ষ্যে মাহমুদ বিভিন্ন স্থান থেকে যে গ্রন্থপুঞ্জি বিভিন্ন যে পুরাতন গ্রন্থগুলো ছিল সেগুলোকে তিনি সংগ্রহ করতেন। সংগ্রহ করে তার লাইব্রেরিতে তিনি সেগুলো সংরক্ষণ করতেন। এবং সুলতান মাহমুদ একাধারে আরবি, ফার্সি এবং তুর্কি 3টি ভাষাতে তিনি পারদর্শী ছিলেন এবং তার স্থাপত্য বিদ্যার প্রতি, স্থাপত্য শিল্পের প্রতি সুলতান মাহমুদের যথেষ্ট আগ্রহ ছিল এবং যারা স্থপতি ছিলেন তিনি তাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করেছিলেন। সুলতান মাহমুদ যে শিল্প উৎসাহী ব্যক্তি ছিলেন তার প্রমাণ আমরা পাই। তিনি গজনীতে একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রন্থাগার এবং একটি জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন এবং ইসলামী শিল্পকলা বিস্তারে গজনীতে সুলতান মাহমুদ অসাধারণ অবদান রেখেছিলেন। ক্ষমতার কথা বলি যদি, সুলতান মাহমুদ যে ক্ষমতা আরোহণ করেছেন, সুলতান মাহমুদ ছিলেন পূর্ববর্তী শাসক যে সবুক্তগিন, তার পুত্র। সবুক্তগিন প্রথম জীবনে একজন কৃতদাস ছিলেন, সেটা আমি অলরেডি বলেছি যে তিনি একজন কৃতদাস ছিলেন এবং সবুক্তগিন 997 থেকে 977 থেকে 997 খ্রিস্টাব্দ পর্যন্ত গজনীর অধিপতি ছিলেন। তিনি ছিলেন পূর্ববর্তী শাসক আলপ্তগিনের কৃতদাস এবং জামাতা। তারা পারস্যের সাসানীয় বংশের প্রাদেশিক শাসনকর্তা ছিল এবং বলেছি এবং সাসানীদের দুর্বলতার সুযোগে এই আলপ্তগিন গজনীতে একটা স্বাধীন রাজ্য স্থাপন করেছিলেন। সেই আলপ্তগিন থেকে সবুক্তগিন থেকে সুলতান মাহমুদ শাসন ক্ষমতায় আসেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি 997 খ্রিস্টাব্দে পিতা সবুক্তগিনের যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর পূর্বে সবুক্তগিন তার ছোট ছেলে ইসমাইলকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান, কিন্তু পিতার সবুক্তগিন তার বড় ছেলে সুলতান মাহমুদকে ক্ষমতায় অধিষ্ঠিত করেন না। এই বিষয়টা সুলতান মাহমুদ ভালোভাবে নেননি।
প্রথম দিকে সুলতান মাহমুদ ইসমাইলকে যথেষ্ট সহযোগিতা করলেও পরবর্তীতে সুলতান মাহমুদ ইসমাইলকে কারারুদ্ধ করে নিজে গজনীর সিংহাসন দখল করেন। সুলতান সুলতান মাহমুদের ভারত অভিযানের কারণ যদি আমরা বলি, মোহাম্মদ বিন কাসেম যখন ভারত অভিযান করেছিলেন, আমি গত ক্লাসে বলেছিলাম যে 711-12 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম ভারত অভিযান করার পরে 300 বছর অতিবাহিত হয়ে যায় এবং এরপরে সুলতান মাহমুদ ভারতবর্ষে অভিযান পরিচালনা করেন। এবং এই যে সুলতান মাহমুদের ভারত অভিযান, এটা ছিল ভারত উপমহাদেশে মুসলমানদের দ্বিতীয় পর্যায়ের অভিযান। এবং সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দ থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত সর্বমোট 17 বার ভারতে অভিযান পরিচালনা করেছেন। তার এই অভিযানগুলো বিভিন্ন বিভিন্ন ঐতিহাসিক বিভিন্নভাবে আলোচনা করেছেন। তবে আমরা সূক্ষ্মভাবে বা নিরপেক্ষভাবে যদি আমরা বিশ্লেষণ করি, তার অভিযানের কারণগুলো তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কারণের মধ্যে বিদ্যমান ছিল। রাজনৈতিক, আমি এখানে যে স্লাইডটি উপস্থাপনা করেছি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলেছি সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রকৃতি এবং উদ্দেশ্য। এখানে রাজনৈতিক উদ্দেশ্য কথা যদি আমরা বলি, আমরা জানি যে সবুকতুগিনের সময় থেকে গজনীর সাথে পাঞ্জাবের হিন্দু শাহী বংশের তোমার ছিল, একটা দ্বন্দ্ব ছিল। অর্থাৎ পাঞ্জাবের শাহী বংশ তার সাথে সুবক্তগিনের দ্বন্দ্ব ছিল, যার ফলে সুবক্তগিনের জীবদ্দশায় পাঞ্জাবের যে শাসক ছিল জয়পাল, তার সাথে 2 বার সুবক্তগিনের সম্মুখ যুদ্ধ হয়েছিল। এবং এরপরে সুবক্তগিন ভারতবর্ষে অর্থাৎ জয়পালের বিরুদ্ধে অভিযান করার জন্য শপথ গ্রহণ করেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে সুলতান মাহমুদের ভারত অভিযানের যে কারণ, রাজনৈতিক কারণ, এটা পূর্ব সূত্রিতার বন্ধনে আবদ্ধ। অর্থাৎ তার পিতার সময় যেহেতু ভারতের সাথে পাঞ্জাবের সাথে যুদ্ধ হয়েছিল, সেই ধারাবাহিকতায় সুলতান মাহমুদ যখন শাসক হলেন, তিনিও তার পিতার ন্যায় ভারতবর্ষে অভিযান প্রেরণের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। দ্বিতীয় যে কারণটা আমি এখানে উপস্থাপনা করেছি, অর্থনৈতিক কারণ। সুলতান মাহমুদ দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন গজনীতে এবং তার একটি অত্যন্ত দক্ষ সেনাবাহিনী ছিল। এবং রাজধানী গজনীর জন্য তিনি রাজধানী গজনীকে তিনি সুন্দরভাবে মনোরম দৃশ্যে সাজানোর জন্য তার প্রচুর অর্থ প্রয়োজন হয়েছিল। এই অর্থ তিনি সংগ্রহ করার জন্য সবচেয়ে ভালো জায়গা ছিল ভারতবর্ষ। তখন ভারতবর্ষে প্রচুর ধন সম্পত্তি ছিল এবং ভারতবর্ষের মন্দিরগুলোতে তখন সাধারণ মানুষ তাদের অর্থ সম্পদ এবং ধন সম্পদ এবং গহনা, স্বর্ণালংকার গচ্ছিত রাখত। এজন্য সুলতান মাহমুদ তার গজনী রাজ্যকে সুসজ্জিত করার জন্য, অর্থ সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষে অভিযান প্রেরণ করেন। তৃতীয়ত আমরা যদি দেখি, সুলতান মাহমুদের ভারতবর্ষে অভিযানের আরেকটি কারণ রয়েছে, সেটা হচ্ছে সামরিক উদ্দেশ্য। তোমরা অবশ্যই জানো যে সুলতান মাহমুদ গজনীতে বিশাল এক সেনাবাহিনী গঠন করেছিলেন। তার সেনাবাহিনী ছিল অত্যন্ত কর্মদক্ষ এবং সমর নিপুণ। এই কর্মদক্ষ সৈন্যবাহিনী তিনি অলস বসিয়ে রাখতে চাননি। তিনি তার সৈনিকদের কর্মদক্ষতা চাঞ্চল রাখার জন্য তিনি বিভিন্নবার অর্থাৎ বিভিন্ন জায়গায় অভিযান প্রেরণ করেছেন। এর মধ্যে তিনি ভারতবর্ষে 17 বার তিনি অভিযান প্রেরণ করেছেন। এবারে আমরা সুলতান মাহমুদের অভিযান সমূহকে আলোচনা করার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে তার অভিযান সমূহ আমরা আলোচনা করব। প্রথমত তার অভিযান, প্রথম অভিযান সুলতান মাহমুদ
ভারতবর্ষে 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি যে 17 বার ভারতে অভিযান করেছেন, তার মধ্যে প্রথম অভিযানটা ছিল সীমান্তবর্তী দুর্গ দখল। আমি আমার স্লাইডে উপস্থাপনা করেছি। সীমান্তবর্তী দুর্গ দখল যেটা হয়েছিল 1000 খ্রিস্টাব্দে। এটা যদি আমরা দেখি যে সীমান্তবর্তী সুলতান মাহমুদ 1000 খ্রিস্টাব্দে খাইবার গিরিপদের সীমান্তবর্তী কয়েকটি শহর তিনি আক্রমণ করেন এবং তিনি কয়েকটি জেলা এবং দুর্গ দখল করতে সমর্থ হন এবং নববিজিত স্থানে একজন প্রশাসক নিযুক্ত করে তিনি চলে যান। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুলতান মাহমুদের প্রথম অভিযানটা হয়েছিল সীমান্তবর্তী অঞ্চলে, সীমান্তবর্তী জেলা অঞ্চলে। এটা ছিল 1000 খ্রিস্টাব্দে এবং সুলতান মাহমুদের দ্বিতীয় অভিযান ছিল 1001 খ্রিস্টাব্দে। তিনি পাঞ্জাবের রাজা তখন ছিল জয়পালের সাথে তিনি যুদ্ধ করেন। তার পিতা সুবুক্তগিনের সময় থেকে জয়পালের সাথে তাদের যে শত্রুতা চলে আসছিল এবং বীর বিক্রমে যুদ্ধ করেও জয়পাল পরাজিত হয়েছিলেন। তিনি কয়েকজন পুত্র সন্তান সহ এই জয়পাল, অর্থাৎ জয়পাল তখন বন্দী হয়েছিলেন। তারপরে আমরা দেখি পরে ছাড়া পান। পরেও তিনি আবার এই গজনী সাম্রাজ্যের বিরোধী করতে শুরু করেন। পরে এই তিনি মুক্তি পান। জয়পাল গজনীর সম্রাটের কাছ থেকে, সুলতানের কাছ থেকে মুক্তি পান, কিন্তু তিনি পরাজয়ের গ্লানি বুঝতে পারছিলেন না। তার পুত্র আনন্দ পালের হাতে রাজ্যভার ছেড়ে দিয়ে এই জয়পাল আগুনে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করেন এবং জয়পালের পুত্র সুখপাল ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার নতুন নাম হয় নওয়াজ। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সুলতান মাহমুদের যে দ্বিতীয় অভিযান ছিল জয়পালের বিরুদ্ধে অভিযান, এটা 1001 খ্রিস্টাব্দে। এটা পাঞ্জাবের রাজা জয়পালের বিরুদ্ধে এই অভিযানটা ছিল। এবং তৃতীয় অভিযান ভিরা রাজ্যের বিরুদ্ধে অভিযান, এটা আমার স্লাইডে বর্ণনা করা হয়েছে 1004 খ্রিস্টাব্দে। 1004 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ ভিরা রাজ্যের বিরুদ্ধে 1004 খ্রিস্টাব্দে অভিযান পরিচালনা করেন। এ রাজ্যের রাজা ছিল তখন বিজয় রায়। আমি নামটা আবার বলেছি, বিজয় রায়। যুদ্ধে পলায়ন করে এবং মুসলিম সৈন্যগণ তার পিছু ধাওয়া করলে তিনি পলায়ন করে রক্ষা পান। অর্থাৎ তৃতীয়বারের যে তিনি অভিযানটা প্রেরণ করেছিলেন, বীরের রাজা বিজয় রায় সুলতান মাহমুদের অভিযানের ফলে তিনি ওখান থেকে পলায়ন করেন। চতুর্থ নম্বর অভিযান সুলতান মাহমুদের চতুর্থ নম্বর অভিযান, অর্থাৎ চতুর্থবার যে অভিযান ছিল, এটা মুলতান আক্রমণ। অর্থাৎ 1006 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ মুলতান আক্রমণ করেন এবং মুলতানের শাসনকর্তা ছিল আবুল ফাতে দাউদ। দাউদ পরাজিত হয়ে পলায়ন করেন এবং সুলতান মাহমুদের যখন অভিযান করেন তিনি পরাজিত হয় এই অভিযানের সম্মুখ সমরে এবং পলায়ন করেন এবং মাহমুদ নেওয়াজ শাহকে মুলতানের শাসনকর্তা নিযুক্ত করেন। সুলতান মাহমুদ নেওয়াজকে এই মুলতানের শাসনকর্তা নিযুক্ত করেন, কিন্তু সুলতান মাহমুদ গজনীতে ফিরে যাওয়া মাত্র নেওয়াজ শাহ ইসলাম ধর্ম ত্যাগ করে এবং সুলতান তাকে দমন করার জন্য আবার অভিযান প্রেরণ করেন। এটি ছিল ভারতে, অর্থাৎ নওয়াজকে দমন করার জন্য সুলতান মাহমুদের যে অভিযানটা ছিল, পরবর্তী অভিযান, এটা ছিল পঞ্চম অভিযান। পঞ্চম অভিযান মুলতানের শাসনকর্তা সুখপাল ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে নওয়াজ শাহ নাম ধারণ করেছিলেন। সুলতান মাহমুদ এবং ইলক খানের মধ্যে প্রচন্ড যুদ্ধে চলার সময় নওয়াজ শাহ ইসলাম ধর্ম পরিত্যাগ করে সুলতান মাহমুদের আনুগত্য অস্বীকার করেন এবং মাহমুদ সুখপালকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য মুলতানের দিকে অগ্রসর হয়, কিন্তু সীমান্তে পৌঁছে সংবাদ পেলেন যে তার আমির উমরা অর্থাৎ সুলতানের সৈন্যবাহিনীরা সুখপালকে বন্দী করেছেন এবং তাকে 4 লক্ষ স্বর্ণ মুদ্রার বিনিময়, 4 লক্ষ দিরহাম প্রদানের বিনিময় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তার জীবনকে তাকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা তিনি খবর পেয়ে সুলতান মাহমুদ আর অভিযান প্রেরণ করেননি। পরবর্তীতে তিনি যে অভিযানটা প্রেরণ করেছিলেন সেটা হচ্ছে 6 নম্বরে আমরা যে অভিযানটির কথা বলবো, তার ষষ্ঠ অভিযান ছিল পাঞ্জাবের রাজা আনন্দপালের বিরুদ্ধে।
পাঞ্জাবের রাজা আনন্দপালের বিরুদ্ধে তার ষষ্ঠ অভিযান ছিল। সুলতান মাহমুদ ভারতে তার ষষ্ঠ অভিযান পরিচালনা করেন 1008 খ্রিস্টাব্দে। এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযান। এই অভিযান পরিচালিত হয় পাঞ্জাবের রাজা আনন্দপালের বিরুদ্ধে। আনন্দপাল পার্শ্ববর্তী হিন্দু রাজাদের নিকট সাহায্য প্রার্থনা করেছিলেন। ফলে উজ্জয়িন এবং কালিঞ্জর, গোয়ালিয়র, কনৌজ, দিল্লি এবং আজমির, এই সকল রাজাগণ এই আবেদনে সাড়া দেন। আবেদনে সাড়া দেওয়ার ফলে তারা একটা মৈত্রী জোট গঠন করেন। সুলতান মাহমুদ আহ, আহ, সুলতান মাহমুদ এই মৈত্রী জোটকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি আহ, এই ষষ্ঠ অভিযান প্রেরণ করেন, ষষ্ঠ অভিযান পরিচালনা করেন। ফলে দেখা যায় যে এই অভিযানে সম্মিলিত বাহিনী পরাজিত হয় এবং ছত্রভঙ্গ হয়। সুলতান মাহমুদ বিজয় অর্জন করে এবং পাঞ্জাব থেকে তিনি প্রচুর অর্থ সম্পদ আহরণ করে তিনি গজনীতে চলে যান। সুলতান মাহমুদের ষষ্ঠ যে অভিযানটা ছিল, এটা হচ্ছে সপ্তম অভিযান। এটা প্রতিরোধমূলক যুদ্ধ। 1009 খ্রিস্টাব্দ থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ সপ্তম অভিযান পরিচালনা করেন ভারত উপমহাদেশে। তার উদ্দেশ্য ছিল দেশ জয় নয় বরং দেশ জয় নয় বরং পরাজিত হিন্দু যে নিরুপতি তার বশ্যতা স্বীকার করতে বাধ্য করা এবং হিন্দু সংঘের পতনে হিন্দু রাজাদের নৈতিক হ্রাস করা। অর্থাৎ এটা ছিল একটা প্রতিরোধমূলক যুদ্ধ। এবং আমরা সবচেয়ে সুলতান মাহমুদের অষ্টম অভিযান, যেটা দাউদের বিরুদ্ধে হয়েছিল 1010 খ্রিস্টাব্দে, কারামতিয়া এর বিরুদ্ধে অভিযান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1010 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কারামতিয়া নেতা দাউদকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য তিনি এক অভিযান প্রেরণ করেন। এতে এতে দাউদ পরাজিত হয় এবং দাউদকে তিনি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখে। এবং 1010 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ এই অভিযান প্রেরণ করে। ফলে এই এই অভিযানটা অত্যন্ত সফলতার সাথে সমাপ্ত হয়। এরপরে আমরা দেখি যে সপ্তম অভিযানের পরে কারামতিয়ার শাসক, এটা ছিল অষ্টম অভিযান, কারামতিয়ার শাসক। নবম অভিযান ছিল ত্রিলোচন পালের বিরুদ্ধে, এটা ছিল 1010 খ্রিস্টাব্দে। এবং দশম অভিযান ছিল থানেশ্বরের রাজার বিরুদ্ধে। এরপরে 11তম অভিযানে তিনি কাশ্মীর অভিযান পরিচালনা করেন। 12তম ছিল কনৌজের বিরুদ্ধে অভিযান এবং 13 নম্বর অভিযান ছিল গোন্ডের বিরুদ্ধে অভিযান এবং 14 নম্বর ছিল গোয়ালিয়র বিরুদ্ধে অভিযান। এভাবে সবগুলো অভিযান এখানে বর্ণনা করা আছে সংক্ষিপ্ত আকারে। এবং অর্থাৎ ভারতের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অভিযান সুলতান মাহমুদ পরিচালনা করেছিলেন সেটা ছিল সোমনাথ মন্দির বিজয়। এটা 1025 খ্রিস্টাব্দে এই বিজয়টা তিনি এই অভিযানটা তিনি পরিচালনা করেছিলেন, যেটা ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অভিযান। এই অভিযান সুলতান মাহমুদের অভিযানগুলোর মধ্যে সোমনাথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ সোমনাথ দুর্গ বিজয়, কারণ তৎকালীন হিন্দুদের মধ্যে একটা ধারণা ছিল যে সোমনাথ মন্দির হয়তো সুলতান মাহমুদ কখনোই বিজয় অর্জন করতে পারবে না, এটা আক্রমণ করতে পারবে না, কারণ তাদের ঈশ্বর এটা রক্ষা করবে, এইরকম একটা ধারণা হিন্দুদের মধ্যে ছিল। আর এই সোমনাথে সাধারণ হিন্দুরা তাদের অর্থ সম্পদ এখানে গচ্ছিত রাখতো। ফলে সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে বিভিন্ন কারণে, অর্থাৎ তার প্রধান কারণ ছিল অর্থনৈতিক নেশা, অর্থাৎ অর্থনৈতিক ধন সম্পদ আহরণ করা। এই উদ্দেশ্যে এই অত্যন্ত সুরক্ষিত এই দুর্গটি, এই মন্দিরটি তিনি আক্রমণ করেন এবং এখান থেকে প্রচুর পরিমাণ ধন সম্পদ, বলা হয়ে থাকে এই সোমনাথ মন্দিরের মধ্যে 200 কোটি স্বর্ণ মুদ্রা, প্রচুর অলংকার এবং মণিমুক্তা, এগুলো তিনি হস্তগত করেন এবং এগুলো তিনি গজনীতে নিয়ে যান। এরপরে যদি আমরা দেখি যে সুলতান মাহমুদের অর্থাৎ 17তম অভিযান ছিল, আমি এখানে যে স্লাইডটা উপস্থাপনা করলাম এটা
সুন্নত মন্দিরের ভিতরের অংশ, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর স্বর্ণ দিয়ে এখানের বিভিন্ন কারুকার্য করা আছে। এই মন্দিরটি, এই মন্দির ধন সম্পদ স্বর্ণালঙ্কার সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে এখানে অভিযান পরিচালনা করে তিনি গজনীতে নিয়ে যান। এবং সুলতান মাহমুদের সর্বশেষ যে অভিযান ছিল জাটদের বিরুদ্ধে অভিযান। এখন জাটদের বিরুদ্ধে অভিযান, এখানে একটা বিষয় জেনে রাখা ভালো যে সুলতান মাহমুদ যে ভারতে অভিযান পরিচালনা করেছেন, এর আহ, এর ফলাফল কি, এর কি ধরনের ফলাফল এখানে সংঘটিত হয়েছে। তার ফলে আমরা রাজনৈতিক ফলাফলের কথা যদি আমরা বিবেচনা করি, তাহলে আমরা এখানে দেখব সুলতান মাহমুদের আক্রমণের ফলে এই অঞ্চলে তিনি দীর্ঘ 17টি বার অভিযান পরিচালনা করেছেন। এখানে তিনি রাজনৈতিক ভাবে, অর্থাৎ স্থায়ী তিনি কোনো প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেননি। পাঞ্জাব, মুলতান ছাড়া তিনি কোথায়ও তার রাজ্যের অন্তর্ভুক্ত করেননি। এবং প্রতিবার তিনি এখানে এসেছেন, আক্রমণ করেছেন, ধন সম্পদ নিয়ে তিনি চলে গেছেন। একটি বিষয় আলোচনা করা প্রয়োজন সুলতান মাহমুদ সম্পর্কে। বিভিন্ন বিতর্ক রয়েছে, বিভিন্ন বিতর্ক রয়েছে। এই বিতর্কে কোন কোন ঐতিহাসিক বলেছেন যে সুলতান মাহমুদ তার ভারতে আক্রমণের অভিযানের মূল উদ্দেশ্য ছিল হিন্দু মন্দির ধ্বংস করা এবং হিন্দুদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত করা। কিন্তু ঐতিহাসিক সত্যতা বিচার করলে দেখা যাবে যে সুলতান মাহমুদ যতবার তিনি এখানে আক্রমণ করেছেন, কোনো হিন্দুদেরকে তিনি জোর করে ইসলাম ধর্মে দীক্ষিত করেননি। এবং আহ, এবং তিনি কোনো মন্দিরকে ধ্বংস করে সেখানে মসজিদও প্রতিষ্ঠা করেননি। এবং এখান থেকে বোঝা যায় যে তিনি যতগুলো আক্রমণ করেছেন, অভিযান পরিচালনা করেছেন, এর মূল উদ্দেশ্য ছিল তার অর্থ সম্পদ আহরণ করা। ধর্মীয় ধর্মান্ধতার সেই ধর্মান্ধতার কারণে তিনি ভারতে আক্রমণ করেননি। সুতরাং সুলতান মাহমুদের এই যে ভারত অভিযান, এটা উম, আহ, যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো এই ভারত অভিযানের তার মূল কারণ ছিল অর্থনৈতিক কারণ। এবং এর ফলে এই অঞ্চলের যে ফলাফল এর কথা যদি আমরা বলি, যে সুলতান মাহমুদ যে 17বার ভারত আক্রমণ করলেন, এর এর মাধ্যমে যে বিষয়টা ফুটে উঠেছে, আহ, যে বিষয়টা ফুটে উঠেছে যে সুলতান মাহমুদ ভারত আক্রমণের ফলে এই অঞ্চলের যে প্রভাব, সেটা যদি আমরা বলি, তাহা বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভারতের রাজনৈতিক অঙ্গনে যে ঐক্যবদ্ধ, যে এখানে কোনো শক্তি ছিল না। গোটা ভারত বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। এখানে কোনো আহ সম্মিলিত কোনো শক্তি শাসন করতো না। এক একটি অঞ্চল এক এক রাজার অধীনে আহ, শাসিত হতো, ফলে এখানে রাজনৈতিক ব্যবস্থা ছিল দুর্বল। এজন্য বহির অঞ্চল থেকে এই অঞ্চলে আক্রমণ করা সহজ হতো, কারণ যেহেতু সম্মিলিত শক্তি এখানে কখনোই তখনকার সময় ছিল না। ফলে সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন কাসেম তারা এই অঞ্চলে অভিযান প্রেরণ করেছেন এবং সফলতাও হয়েছেন। এবং আমরা আরেকটা বিষয় যদি লক্ষ্য করি, যে এই অভিযানের ফলে ভারতের যে সমাজ ব্যবস্থা, ভারতের যে রাজনৈতিক অবস্থা, সেখানে আরো একটা ভঙ্গুরতা সৃষ্টি হয়। অর্থাৎ এই অঞ্চলের রাজনৈতিক যে ব্যবস্থা ছিল, এটা ভেঙে পড়ে এবং রাজাদের মনোবল ভেঙে পড়ে। অর্থাৎ মুসলিম জাতি যে অজয়, সেটা আহ, অজয়, অর্থাৎ মুসলমানদের অভিযান যে অজয়, তারা এই যে অজয়, এই বিষয়টা হিন্দুদের মনে একটা রেখাপাত করে, অর্থাৎ তারা ভয় ভীতির দ্বারা আবদ্ধ হয়। অন্যদিকে মুসলিমদের মনোবল বৃদ্ধি পায়। আর যেহেতু এটার মূল কারণ ছিল এটা যে বহিরাগত যারা এই অঞ্চলে আক্রমণ করত, তারা ছিল সম্মিলিত শক্তি। আর এই অঞ্চলের যারা রাজা ছিল, তারা ছিল বিভিন্ন আঞ্চলিক শক্তিতে বিভক্ত। যদি সম্মিলিত শক্তি হিসাবে তারা এই আক্রমণ প্রতিরোধ করত, তাহলে হয়তো বহিরা বহির বহির অঞ্চল থেকে, অর্থাৎ সুলতান মাহমুদ বা মোহাম্মদ, এর আগেও যদি আমরা দেখি মোহাম্মদ বিন কাসেম এভাবে সফলতা অর্জন করতে পারতেন না।
তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দিক থেকে হিন্দুদের মনোবল দুর্বল হয়ে যায়। এর পরবর্তীতে সুলতান মাহমুদের পরে মোহাম্মদ ঘুরি তিনি এই অঞ্চলে অভিযান প্রেরণ করে এবং এখানে স্থায়ী মুসলিম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং তার মোহাম্মদ ঘুরির মোহাম্মদ ঘুরির জামাতা মোহাম্মদ ঘুরির যে প্রতিনিধি ছিল কুতুবউদ্দিন আইবেক, তিনি এক পর্যায়ে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। শুধু এই শক্তিতে বলীয়ান হয়ে পূর্ববর্তীতে সুলতান মাহমুদের সময় যতবার অভিযান প্রেরণ করেছেন, সুলতান মাহমুদ বিজয় অর্জন করেছেন, হিন্দুদের মনোবল দুর্বল হয়ে দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছিল। এটা যদি আমরা রাজনৈতিক বিশ্লেষণে আমরা রাজনৈতিক ফলাফলে এটা আমরা দেখি। অর্থনৈতিক অবস্থার কথা যদি আমরা বলি, সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে এই অঞ্চল থেকে প্রচুর ধন সম্পদ সুলতান মাহমুদ গজনীতে নিয়ে যান। ফলে স্বাভাবিকভাবে এই অঞ্চলের স্বর্ণ মুদ্রা, এই অঞ্চলের স্বর্ণ রৌপ্য বিভিন্ন ধন সম্পদ গজনীতে চলে যায়। ফলে এখানে ধন সম্পদের একটা শূন্যতা সৃষ্টি হয়। অর্থনৈতিক অস্থিরতা সামান্য হলেও অর্থনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। এরপরে যদি আমরা আরেকটা বিষয়ের প্রতি আলোকপাত করি, সেটা হচ্ছে সামরিক অবস্থা। সুলতান মাহমুদ তার যে বিশাল বাহিনী, তিনি যে বারবার আক্রমণ করেছেন, তিনি যে সফলতা অর্জন করেছেন, এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে সুলতান মাহমুদের সৈন্যবাহিনী কর্মচাঞ্চল্যতা এবং নিপুণতা সে বজায় রেখেছে। অন্যদিকে এই অঞ্চলের অর্থাৎ ভারত উপমহাদেশের সামরিক শক্তি যে দুর্বল, সেটা একটা বহিঃপ্রকাশ ঘটেছে। সর্বশেষ আমি যে বিষয়টা আলোচনা করতে চাই, সুলতান মাহমুদকে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন ভাবে মূল্যায়ন করেছেন। তবে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে সুলতান মাহমুদ যে ভারতে আক্রমণ করেছেন, অভিযান পরিচালনা করেছেন, এর মূল কারণ ছিল তার প্রথম যে সূচনা করেছিলেন, এটা ছিল তার পিতা সবুকতুগিনের সময় থেকে ভারতের সাথে তাদের যে বিরোধ, এই বিরোধের জের ধরে তিনি এই ভারত উপমহাদেশে আক্রমণ শুরু করেন এবং যখন দেখলেন এই অঞ্চলে আক্রমণ করে প্রচুর ধন সম্পদ অর্জন করা যাচ্ছে, তখন তিনি স্বাভাবিকভাবে তার এই আক্রমণের যে ধারাগুলো তিনি অব্যাহত রেখেছেন। আর অন্য একটা বিষয় যদি আমরা আলোচনা করি, যে গজনি অর্থাৎ আফগানিস্তান, তুর্কিস্তান এই অঞ্চলগুলো ছিল পার্বত্য অঞ্চল। এখানে বিভিন্ন সম্পদের অনুপস্থিতি সম্পদের স্বল্পতা, এটা ব্যয় মেটাতে সুলতান মাহমুদ ভারতের মতো জায়গা যেখানে ধন সম্পদ ও ঐশ্বর্যশালী ছিল, সেই জায়গাটাকে তিনি বেছে নিয়েছিলেন এবং তিনি বারবার এই অঞ্চলে অভিযান প্রেরণ করেছিলেন। ধর্ম অন্ধত্ব হয়ে নয়, বরং তিনি অর্থ সম্পদ এবং তার গজনী রাজ্যকে সুসজ্জিত করার জন্য এবং গজনীকে অপ্রতিদ্বন্দ্বী রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই সুলতান মাহমুদ এই অভিযানগুলো পরিচালনা করেছেন। আজকে এটাই আমার দ্বিতীয় ক্লাসের সর্বশেষ কথা। আমরা আগামী ক্লাসে আবার অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে আমি শেষ করলাম। খুদা হাফেজ।